গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, অনলাইন ক্লাসে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আশা করছি ভালো আছো। আজকে তোমাদের কত নম্বর ক্লাস হচ্ছে? 41। আমরা ছিলাম ষষ্ঠ অধ্যায়ে ব্যাখ্যায়। আমরা অলরেডি ব্যাখ্যা, বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং লৌকিক ব্যাখ্যা পার্থক্যের শেষ পর্যায়ে। আমাদের আজকে পড়া ছিল কি 9 নাম্বার। আচ্ছা, বৈজ্ঞানিক ব্যাখ্যা আমাদের মনে আছে, এটা হচ্ছে কি কার্যকরণ সম্পর্ক আবিষ্কার করে কোনো ঘটনার এবং প্রাকৃতিক নিয়মের উপর নির্ভর করে। আর লৌকিক ব্যাখ্যা মূলত অবাস্তব, কাল্পনিক এবং অমূর্ত বিষয়ের উপরে নির্ভরশীল। তাহলে আমরা লাস্ট যে 9 নাম্বার পয়েন্টসটা আমাদের কি ছিল? অনুপপত্তিগত পার্থক্য, অর্থাৎ বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো অনুপপত্তি নেই। কেন নেই? এখানে অনেক ডিটেলস আছে, পড়ে নিও। বিজ্ঞান ভিত্তিক বাস্তবসম্মত কার্যকারণ প্রসূত মৌলিক হয়, অর্থাৎ বৈজ্ঞানিক ব্যাখ্যা যেহেতু বাস্তবসম্মত, বিজ্ঞান ভিত্তিক এবং কার্যকারণ প্রসূত, সেহেতু এখানে কোনো অনুপপত্তি নেই। আর লৌকিক ব্যাখ্যায় কোনো কার্যকারণ নেই এবং অবাস্তব, অবৈজ্ঞানিক নিয়মের উপর নির্ভরশীল, তাই এখানে অনুপপত্তি বিদ্যমান। 9 নম্বরে বলছে প্রক্রিয়াগত পার্থক্য, অর্থাৎ প্রক্রিয়ার দিক থেকে বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? জটিল প্রক্রিয়া। বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে জটিল প্রক্রিয়া, আর এটা হচ্ছে কি সহজ সরল প্রক্রিয়া। ডিটেলসটা তোমরা বই থেকে পড়ে নিবে। এটা কেন জটিল? যেহেতু এটি কোনো ঘটনা কার্যকরণ সম্পর্ক আবিষ্কার করে এবং জগতের ঘটনাগুলো সবসময় সহজ সরল অবস্থায় থাকে না। এমন অনেক ঘটনা আছে যা জটিল, আর জটিল ঘটনার কার্যকরণ সম্পর্ক আবিষ্কার করতে গেলে নিশ্চয়ই এটা খুব সহজ হবে না। তাই আর এটা যেহেতু সূক্ষ্মভাবে কোনো ঘটনাকে বিশ্লেষণ করে, বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রাকৃতিক নিয়মের অধীনে নেয়, তাই এটা একটা জটিল প্রক্রিয়া। আর বৈজ্ঞানিক প্রক্রিয়া যেহেতু এখানে গবেষণাগার, পরীক্ষাগার সবই প্রয়োজন হয়। আর লৌকিক ব্যাখ্যা কেন সহজ সরল? এটি বিনা বিচারে নির্বিচারে মানুষ মেনে নেয়। এখানে কোনো না লাগে কোনো বিজ্ঞানাগার বা কোনো গবেষণার প্রয়োজন হয় না। যেমন যে উদাহরণটা বলেছিলাম, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, রাহু নামক দেবতা, এখানে রাহু নামক দেবতাকে প্রমাণেরও প্রয়োজন পড়ে না, তাই এটা একটা সহজ সরল প্রক্রিয়া। এটা সাধারণ মানুষ নির্বিচারে, বিনা বিচারে মেনে নিচ্ছে। আর কি হচ্ছে এখানে, যে এটি এক এক ব্যক্তির কাছে, লৌকিক ব্যাখ্যাটা এক এক ব্যক্তির কাছে এক এক রকম। কেননা আজকে একজন মানুষ যে বিষয় বিশ্বাস করছে, আরেকজন তাও না বিশ্বাস করতে পারে। তাহলে এটা হচ্ছে কি সহজ সরল, এটা হচ্ছে জটিল প্রক্রিয়া। উপরের আলোচনা থেকেও এতদিন যে গত ক্লাসে আর আজকে যে আলোচনা করলো, আমরা বুঝতে পারছি। আর তোমরা কিন্তু বৈশিষ্ট্যগুলো সবগুলো পড়ে নেবে। এক বছর যদি বৈশিষ্ট্য আসে লৌকিক ব্যাখ্যা এবং বৈজ্ঞানিক ব্যাখ্যার, আরেক বছর কি আসবে? পার্থক্য আসবে। আর তুমি যদি, আবারও বলছি, বৈশিষ্ট্যগুলো যদি তুমি ভালো করে পড়ো, পার্থক্য তুমি নিজে থেকেই লিখতে পারবে। জাস্ট পয়েন্টসগুলো মনে রাখবে। আর মূল কথা কি, বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে বিজ্ঞান ভিত্তিক, লৌকিক ব্যাখ্যা হচ্ছে কি লোকমুখে প্রচলিত বিনা অন্ধবিশ্বাস, কুসংস্কারের উপরে নির্ভরশীল। উভয়ের আলোচনা থেকে দেখতে পাচ্ছি লৌকিক ব্যাখ্যার দিন দিন মূল্য কম। কেননা শিক্ষার যত অগ্রগতি হচ্ছে, মানুষের জ্ঞানের পরিধি যত বৃদ্ধি পাচ্ছে, মানুষ আর কি বিনা বিচারে, বিনা প্রমাণে কোনো কিছু মেনে নিতে চায় না। তাই লৌকিক ব্যাখ্যার আজকাল আর তেমন কোনো মূল্য নেই। তাহলে আমরা লৌকিক ব্যাখ্যার উপর ডিপেন্ড না করে কি করব? সবসময় যেহেতু এটা বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা, তাই বৈজ্ঞানিক ব্যাখ্যার উপরেই মানুষ বেশি নির্ভরশীল। তাহলে আমরা কি পড়বো? প্রথমেই পড়বো ব্যাখ্যা কাকে বলে, 2 নম্বরে অ্যান্সার আসবে এটা। তারপর হচ্ছে ব্যাখ্যার ইংরেজি শব্দ, লৌকিক ব্যাখ্যার ইংরেজি শব্দ, লৌকিক ব্যাখ্যা কাকে বলে, বৈজ্ঞানিক ব্যাখ্যার ইংরেজি শব্দ, বৈজ্ঞানিক ব্যাখ্যা কাকে বলে, উভয়ের মধ্যে পার্থক্য, উভয়ের বৈশিষ্ট্য, ডিটেলস পড়বো 4 নম্বর অ্যান্সারের জন্য। এখন আমি একটা নতুন টপিক্সে চলে যাব। এই অধ্যায়ে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ আমরা দেখব। বৈজ্ঞানিক ব্যাখ্যার 3টা রূপ আছে, ঠিক আছে? বইতে ডিটেলস দেওয়া আছে। কখনো কখনো 2টো রূপ আসে, কখনো কখনো একটা আসে। যদি একটা আসে, একে বইয়ে পুরো ডিটেলস যা আছে সম্পূর্ণ করবো, কারণ এটা 4 নম্বরের অ্যান্সার। আর যদি একসাথে 2টা 3টা আসে, তখন ছোট ছোট করে 3টা করে ফেলবো, ঠিক আছে? তাহলে আমরা এখন চলে যাব বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ।
আচ্ছা, বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ তিনটি, ঠিক আছে। এক হচ্ছে বিশ্লেষণ, দুই শৃঙ্খল যোজন, তিন অন্তর্ভুক্তি। সৃজনশীলে 1 নম্বরে কোশ্চেন হবে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ কয়টি? তিনটি পড়ে দিলে। কি কি? বিশ্লেষণ, শৃঙ্খল যোজন, অন্তর্ভুক্তি। প্রথমে আলোচনা করব বিশ্লেষণ। আবার কখনো কখনো এটা কিন্তু ধারাবাহিকভাবে বলবে, এলোমেলো বললে ভুল হয়ে যাবে। বলে বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রথম রূপ কোনটি? মনে রাখো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। বিশ্লেষণ, বিশ্লেষণ হচ্ছে কোনো ঘটনাকে বিশ্লেষণ করা, এক কথায়। কিন্তু এখানে বলছে কি দেখো, একদম বইয়ের ভাষা হতে হবে। কোনো মিশ্র কার্যকে, কোনো সংযুক্ত বা মিশ্র কার্যকে একত্রিতভাবে, পৃথকভাবে, আলাদাভাবে, স্বতন্ত্রভাবে, মানে একত্রিতভাবে নয়, পৃথকভাবে, স্বতন্ত্রভাবে, আলাদাভাবে ব্যাখ্যা করাকে বিশ্লেষণ বলে। আচ্ছা, ধরো আমরা কিছু বুঝি নাই প্রথম লাইনটা, তোমরা আগে থেকেই জানো যে লজিকের ভাষাটা লজিকের মতো হতে হবে। উদাহরণটা আগে দেখি নি। ধরো একটা বস্তু সজোরে নিক্ষিপ্ত হয়ে কিছু দূরে গিয়ে পড়ল। এর উপর যেসব বিভিন্ন শক্তি ক্রিয়া হয়েছে তারা পরস্পরের সাথে কিভাবে সম্মিলিত হওয়ার ফলে বস্তুটি এত দূরে গিয়ে পড়লো তা ব্যাখ্যা করার নামই হলো বিশ্লেষণ। আচ্ছা, এভাবে না বলে আমি এভাবে বলি। 1 নাম্বার, এভাবে না দিয়ে তোমরা এটার অ্যান্সারটা পড়বে। বিশ্লেষণে তোমাদের এখানে সারসংক্ষেপে দেওয়া নেই, আমার পুরানো, তোমরা নতুন বইতে পেয়ে যাবে তোমাদের ইয়েতে, জ্ঞানমূলক অনুধাবনে, বিশ্লেষণে 1 নম্বরে। হ্যাঁ, 1 নম্বরে যে অ্যান্সারটা আসবে এখানে তোমরা এভাবে লিখবে, বিশ্লেষণ কোন বিষয়ের মিশ্র পৃথক কারণে একত্রিত ফল, পৃথক কারণে মিলিত ক্রিয়া হলো মিশ্র কার্য। পৃথক কারণে মিলিত ক্রিয়া হলো মিশ্র কার্য। মিশ্র কার্য বিভিন্ন অংশকে বিশ্লেষণ করা হয়। মিশ্র কার্যকে ভিন্ন ভিন্ন অংশে বিশ্লেষণ করা হয়। এটা মুছে দিয়ে, হ্যাঁ, এখানে
বইতে তোমরা 3টা উদাহরণ পাবে, ঠিক আছে? 3টা উদাহরণের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং বোর্ডের কোশ্চেনে দেখবে, বইয়ের পিছনে দেখবে। আগে উদাহরণ পড়বে, আগে মনে রাখো বিশ্লেষণটা কাকে বিশ্লেষণ করবে। কোনো ঘটনার যে মিশ্র কার্য আছে, একটা মিশ্র কার্য কিভাবে উৎপন্ন হয়, কতগুলো কারণের মিলিত ফলেই তো। যেমন ধরো এখানে লাইটের আলো জ্বলছে আমার এখানে এখন, ঠিক আছে? লাইটের আলো জ্বলছে, এটা হচ্ছে গিয়ে এখানে 1 2 3 3টা লাইটের আলো জ্বলছে। এই যে আলোটা আমি পাচ্ছি এটা হচ্ছে একটা মিশ্র কার্য। আমি ক্লাসে একটা মিশ্র কার্য তোমাদের ফার্স্ট ইয়ারে বুঝিয়েছিলাম। তোমরা যে ক্লাসরুমে বসো, ফ্যানের যে বাতাসটা পাচ্ছ, একটা ফ্যান না কিন্তু অনেকগুলো ফ্যানের বাতাস পাচ্ছ, এই যে বাতাসটা এটাই হচ্ছে মিশ্র কার্য। এখন এই মিশ্র কার্যটা যে পৃথক পৃথক যে কারণ, মিশ্র কার্য কীভাবে উৎপন্ন হয় যে কথাটা রাখো। কোনো বিষয়ে মিশ্র কার্য হলো কোনো পৃথক পৃথক কারণের একত্রিত ফল, অর্থাৎ মিশ্র কার্যটা হচ্ছে পৃথক পৃথক কারণে একত্রিত ফল। অর্থাৎ তুমি ক্লাসরুমে যে ফ্যানের বাতাসটা পাও, তাহলে পৃথক পৃথক কারণ কি? এক একটা ফ্যানের বাতাসটা হচ্ছে পৃথক কারণ, আর তোমার গায়ে যে বাতাসটা লাগছে সেটা হচ্ছে একটা মিশ্র কার্য। আর এই যে পৃথক পৃথক কারণগুলোকে ব্যাখ্যা করা, এটাই হচ্ছে বিশ্লেষণ। আমি আরো সহজভাবে বলি, বইয়ের ভাষায় সংজ্ঞা কিন্তু বইয়ের ভাষাতে লিখতে হবে। যেমন ধর একটা নৌকা যে নদীতে যাচ্ছে, এটা আমরা সবাই কম বেশি দেখেছি, কিন্তু এই যে নৌকার যে গতিবেগ, এই যে নৌকাটা যে চলছে গতিতে, বা একটা প্লেন যে উড়োজাহাজ যে যাচ্ছে মাথার উপর দিয়ে, এটা একটা মিশ্র কার্য। অর্থাৎ একটা যে নৌকা যাওয়া বা এরোপ্লেন যাওয়া, নৌকার গতিবেগটাকে ব্যাখ্যা করি কতগুলো পৃথক কারণের ফল। পৃথক কারণগুলো হচ্ছে 1 নাম্বার নদীর স্রোত। নদীর যদি স্রোত না থাকে তাহলে কি নৌকাটা গতি যাবে, গতি ঘুরবে? সেকেন্ড হচ্ছে বাতাস থাকতে হবে, অর্থাৎ প্রথম হচ্ছে নদীর স্রোত থাকতে হবে, সেকেন্ড হচ্ছে বায়ুর একটা গতি থাকতে হবে। থার্ড বলছে কি দাঁড়ের ব্যবহার, নৌকাটা চলবে না যদি নৌকার যে দাঁড় আছে তার ব্যবহার না করে। আরও তুমি পয়েন্ট দিতে পারো, দাঁড়টা যে ব্যবহার করবে কে করবে? একটা মাঝিরও প্রয়োজন। জাস্ট আমি একটা চাপটা লিখলাম। পালের ব্যবহার, নৌকার পালের ব্যবহার দরকার নৌকার গতিবেগের জন্য, এখানে তুমি মাঝিও লিখতে পারো। এখন কথা হচ্ছে, যেমন একটা বলি যে প্লেনের যে উড়োজাহাজের গতি, একটা উড়োজাহাজকে এমনি এমনি যায় না, সেখানেও বাতাসের গতি থাকতে হবে, একজন কি করতে হবে? পাইলট থাকতে হবে, ঠিক আছে? এখানে অনেকগুলো উদাহরণ আছে। তোমরা যখন এই টাইপের উদাহরণগুলো দিবে, ধরে নিবে এটা বিশ্লেষণ। কাকে বিশ্লেষণ করবে? কোনো মিশ্র কার্য, কথাটা মনে রাখো, কোনো মিশ্র কার্যের পৃথক পৃথক কারণের ব্যাখ্যা করাই হচ্ছে বিশ্লেষণ। পৃথক পৃথক কারণের মিলিত ক্রিয়া হলো মিশ্র কার্য। এখান থেকে লেখা শুরু করতে পারো। আর মিশ্র কার্যকে ভিন্ন ভিন্ন অংশে বিশ্লেষণ করা হয়, বা মিশ্র কার্যকে যখন ভিন্ন ভিন্ন অংশে ব্যাখ্যা করা হয় সেটাই হচ্ছে বিশ্লেষণ। তা কার বিশ্লেষণ করি আমরা? একটা মিশ্র কার্যের পৃথক পৃথক কারণের ব্যাখ্যা, ঠিক আছে? যেমন একটা নৌকার গতিবেগ, একটা নৌকার যে গতিবেগ, তার গতিবেগ হতে হলে তাকে এই কয়টা জিনিস প্রয়োজন। আরো উদাহরণ আমি দেখাচ্ছি এখানে। নৌকার গতিবেগ বিশ্লেষণ করলে আমরা পৃথক পৃথক কারণ পাই। পৃথক পৃথক কারণগুলোর সমষ্টিকে বিশ্লেষণ করলেই হয় মিশ্র কার্য। মিশ্র কার্য হলো কারণগুলোর একত্রিত ফল, মানে এই নৌকার গতিবেগটা হচ্ছে এই কারণগুলোর একত্রিত ফল, আর এই কারণগুলো ব্যাখ্যা করাই হচ্ছে বিশ্লেষণ। তাহলে তুমি নিজের ভাষায় উদাহরণটা পড়ার পরে লেখো, কোনো মিশ্র কার্যের পৃথক পৃথক কারণের ব্যাখ্যাই হচ্ছে বিশ্লেষণ। যেমন একটা নৌকার গতিবেগ যদি আমরা ব্যাখ্যা করতে চাই, তাহলে আমাদের নৌকাটা গতিবেগের জন্য কি কি প্রয়োজন? নদীর স্রোত, বায়ুর গতি, দাঁড়ের ব্যবহার, পালের ব্যবহার, বা আরেকটা দিতে পারো মাঝি। আমরা তীরের গতিকে মিশ্র কার্য মনে করলে, বিশ্লেষণ মনে করলে পৃথক কারণ হবে। আচ্ছা, এখানে আরেকটা উদাহরণ দিয়েছে তীরের গতি। তোমরা তীর ধনুক দেখেছো সবাই, ধনুক তীর। এখন তীরটা যখন ছুঁড়ে মারছে, তাহলে এই তীরটা কেন যাবে ওইদিকে? এই তীরটা ওইদিকে যাওয়ার জন্য কি কি প্রয়োজন? অর্থাৎ তীরের গতি বলছে এটা মিশ্র কার্য। তা তীরের গতির জন্য কি কি লাগছে আমাদের? বাতাসের প্রতিবন্ধকতা, মাধ্যাকর্ষণ শক্তি, তীরের গতি। আবার কূপ থেকে পানি তোলাকে আমরা কম বেশি কূপ সম্পর্কে আমাদের একটা আইডিয়া আছে। কূপ থেকে কি করা হয়?
পানি তোলা হয়। এবং কূপ থেকে পানি তোলাকেও যদি আমি মিশ্র কার্য বলি, তাহলে এখানে কয়টা জিনিসের দরকার হয়। প্রথমে একটা কূপ থাকতে হবে, ঠিক আছে, কূপ থাকতে হবে, কূপের মধ্যে কি থাকতে হবে, পানি থাকতে হবে, এবং কূপ থেকে পানি তোলার জন্য নির্দিষ্ট একটা জার থাকতে হবে বা একটা বালতি থাকতে হবে। আর বালতিটা নিশ্চয়ই শূন্য থেকে যাবে না, সে বালতির জন্য একটা কি থাকতে হবে, দড়ি থাকতে হবে বালতিটাকে বাঁধার জন্য বা পটটাকে বাঁধার জন্য। তাহলে এগুলো সবই হচ্ছে মিশ্র কার্য। এই যে আমি আলাদা আলাদাভাবে ব্যাখ্যা দিলাম, নদীর গতিবেগ, একটা কূপ থেকে পানি তোলা, বা একটা তীরের দূরে যাওয়া, তীরের গতিবেগ, তাহলে এগুলো সবই হচ্ছে কি বিশ্লেষণ। কার বিশ্লেষণ? একটা মিশ্র কার্যের বিশ্লেষণ। তাহলে বিশ্লেষণ করতে হয় কাকে? এমসিকিউতে যদি আসে মনে থাকবে মিশ্র কার্যকে। আর মিশ্র কার্যকে পৃথক পৃথক কারণে একত্রিত বা মিলিত ফল। যদি মনে না থাকে একটু চোখ বন্ধ করে মনে করবে যে যখন তুমি তোমার পড়াশোনা করছো জানালার কাছে বসে, রাতের বেলা তোমার ঘরের রুমেরও ফ্যান চলছে, আবার বাইরে থেকেও বাতাস আসছে, তাহলে তুমি যে আলোটা পাচ্ছ, তাহলে সেটা হচ্ছে কি বাতাসটা পাচ্ছ মিশ্র কার্য। একদিকে হচ্ছে ঘরের ফ্যানের বাতাস, আরেকটা হচ্ছে বাইরের বাতাস। বা তুমি যখন হুন্ডা চালাও, ধরো তুমি হুন্ডা চালাচ্ছ বা গাড়ি চালাচ্ছ, এই গাড়িটা কি এমনি এমনি চলছে? গাড়ি চালানোটা হচ্ছে মিশ্র কার্য না, গাড়িটা চালানোর জন্য একটা মানুষ দরকার হচ্ছে, তারপরে কি হচ্ছে গাড়ির আরও কিছু ইঞ্জিনের দরকার হচ্ছে, ঠিক আছে, ইঞ্জিনটা যেন সচল থাকে। তারপরে হুন্ডা চালানো ঠিক একই অবস্থা। জাস্ট তুমি বুঝতে পারবে এই টাইপের যখন কোনো উদ্দীপক থাকে, তখন তুমি চট করে ধরবে এটা বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রথম রূপ বিশ্লেষণ। এবং বিশ্লেষণ আমরা তাকেই করি কোনো মিশ্র কার্যকে। মিশ্র কার্য হচ্ছে পৃথক পৃথক কারণে মিলিত ফল, আর এই পৃথক কারণটা যে ব্যাখ্যা করি সেটাই মিশ্র কার্য। আচ্ছা, এখানে অনেক কঠিন একটা উদাহরণ আছে যে পানির তোলার, এই উদাহরণটা তোমরা দিতে যেও না। যদি উদ্দীপকটা দেয় তাহলে বিশ্লেষণ করবে, আর যদি না দেয় তাহলে এই নদীর সবচেয়ে সহজ নৌকার গতিবেগ, এই উদাহরণটা দিবে। এখানে কি আছে, নলকূপের হাতলে চাপ দিলে পানি উঠে। আমরা জানি এটিতে মিশ্র কার্য। বায়ু প্রতি ইঞ্চিতে 15 পাউন্ড চাপ দেয়, পানি সব দিকে সমান চাপ দেয়, হাতলে চাপ দিয়ে নলকূপের দিকে দুটি বিপরীত। এটা দরকার নেই, এই উদ্দীপকটা কম আসে হাতলে চাপ দিলে। আর যদি আসে পেজ নাম্বার আমি বলে দিচ্ছি 239, 6.6 না, এটা 6.7, 6.7, 239 নাম্বার পেজ। বিশ্লেষণ। তাহলে মিশ্র কার্য এটা। আর যদি ওটা আসে তাহলে নলকূপে ওটা পড়বো, বইতে দিয়েই আছে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে শৃঙ্খল যোজন। বৈজ্ঞানিক ব্যাখ্যার এটা ছিল 1 নাম্বার বিশ্লেষণ। এখন আমরা পড়বো শৃঙ্খল যোজন। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, শৃঙ্খল যোজন লেখার সময় একটু হাইফেন হবে, ড্যাশ হবে ছোট্ট, ঠিক আছে। শৃঙ্খল যোজন এখানে বলছে, আগে উদাহরণ পড়বো কিন্তু এটা পড়ার সময়। শৃঙ্খল যোজন হচ্ছে যে একটি দূরবর্তী কার্য আর কারণের মধ্যবর্তী ধাপগুলোকে ব্যাখ্যা করা। অর্থাৎ ধরো কারণ এখানে, যেমন তোমাদেরকে কথা কথা আমরা বলি পড়াশোনা ভালো করো তাহলে জীবনে দাঁড়াতে পারবে। এখন কথা হচ্ছে মানে অনেক উন্নতি করতে পারবে। সবাই কি পড়াশোনা করলে উন্নতি করে না? পড়াশোনা করলে তুমি কি করছো, পড়াশোনা করলে তুমি ভালো রেজাল্ট করবে, ভালো রেজাল্ট করলে তুমি ভালো জায়গায় অ্যাপ্লাই করতে পারবে, ভালো জায়গায় অ্যাপ্লাই করলে তুমি ভালো চাকরি পাবে, ভালো চাকরি পেলে তুমি ভালো বেতন পাবে, ভালো বেতন পেলে তোমার জীবনে উন্নতি হবে। তাহলে এই যে ভালো করে পড়াশোনা করো তোমার জীবনে উন্নতি হবে, তার মাঝখানে কতগুলো স্টেজ পার হয়ে গেছে। এই যে মাঝখানে যে স্টেজগুলো, এটাই হচ্ছে শৃঙ্খল যোজন, ঠিক আছে। বা আরেকটা উদাহরণ তোমাকে বলি, সুবৃষ্টি হচ্ছে উন্নতি, আমার জীবনের উন্নতির কারণ। ভালো সুবৃষ্টি বা ভালো বৃষ্টি হলে কি আমার জীবনে উন্নতি হয়? না, সুবৃষ্টি হলে উন্নতি হচ্ছে না। সুবৃষ্টি হলে ভালো ফসল হচ্ছে, ভালো ফসল হলে আমি কি করছি, সেই ফসল বিক্রি করে আমার সংসারে প্রয়োজন মেটাচ্ছি। সুতরাং তখনই আমার কি হচ্ছে, সংসারে যখন আমার উন্নতি হচ্ছে তখনই বলছে আমার জীবনে উন্নতি হচ্ছে। তাহলে শৃঙ্খল যোজন হচ্ছে কোনো কারণের কার্য এবং কারণের
কার্য ও কারণের দূরবর্তী কার্য ও দূরবর্তী কারণের মধ্যবর্তী স্তর বা পর্যায়। তাহলে আমরা বুঝতে পারছি কি শৃঙ্খল যোজন হচ্ছে একটা কার্য আর দূরবর্তী কারণ, যে মধ্যবর্তী যে পর্যায় থাকে সেই পর্যায়গুলোই হচ্ছে শৃঙ্খল যোজন। এখানে অনেকগুলো উদাহরণ আছে। বিদ্যুতিক বজ্রপাতের প্রচণ্ড শব্দ সৃষ্টির কারণ। বিদ্যুৎ হচ্ছে বজ্রপাতের প্রচণ্ড শব্দের সৃষ্টি। তোমরা আমরা কি করি যখন খুব ঝড় হয়, যখন বিদ্যুৎ আকাশে বিদ্যুৎ চমকে, তখন আমরা সাথে সাথে কানে হাত দিই না? এই যে কানে হাত দিই কেন? এখন আমরা বলবো কি প্রচণ্ড শব্দ হবে না। বিদ্যুৎ হলেই সাথে সাথে প্রচণ্ড শব্দ হয় না। বিদ্যুৎ তাপ সৃষ্টি করে, তাপ সৃষ্টি করার ফলে বায়ু প্রসারিত হয়, বায়ু প্রসারিত হয়ে পরে কি হয়? প্রচণ্ড শব্দের সৃষ্টি করে। তাহলে আমাদের বইয়ে অনেক ডিটেলস বড় বড় করে দেওয়া আছে, আমরা ডিটেলসগুলো পড়ব এবং যদি ব্রড কোয়েশ্চেন আসে আমরা যেন না আটকাই। এবং ধাপগুলো আমরা পর্যায়ক্রমে পড়ব। প্রথমটা হচ্ছে বিশ্লেষণ, দ্বিতীয়টা হচ্ছে শৃঙ্খল যোজন, তৃতীয়টা হচ্ছে কি অন্তর্ভুক্তি। তাহলে আজকে এ পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।